জি। কাকে চাই? আম। মানে? এটা মায়াবতী মানে মাদের বাসা না? জি। আপনাকে তো চিনতে পারলাম না। মানে? আমি রাহাত। মায়া আমার। মায়া আমার পিয়ে। অ্যাকচুয়ালি দুদিন আসছে না তাই খবর দিতে আসলাম কি হয়েছে। ওহ স্যার, আসুন ভিতরে আসুন। জি। আপনি? আমি মায়ার বড় ভাই। ওহ, আসুন আসুন। মা, দেখো কে এসেছে। ছেলেটা রাহাতকে ড্রয়িং রুমে বসতে বলে বাসার ভিতরে চলে গেল। রাহাতের মনে হল বুকের উপর থেকে 1 টনের পাথর নামল। মায়ার যে একটা বড় ভাই আছে সেটা ওর জানাই ছিল না। দরজায় ছেলেটাকে দেখে কত কি ভাবছিল। ব্যাপারটা মনে পড়তেই নিজে নিজেই লজ্জা পেল রাহাত। যে ছেলে কোনো মেয়ের দিকে একবারের বেশি তাকিয়েও দেখে না, সে নাকি যাকে চিনেও না এমন একটা ছেলেকে মায়ার বাসায় দেখে টেনশনে পড়ে গেছে। কী সব হচ্ছে ওর সাথে আজকাল কে জানে। কে এই মায়াবতী? কেন ওর দিকে এত আকৃষ্ট হয়ে ছুটে যেতে ইচ্ছে করছে ওর? রাহাত এসব ভাবতে ভাবতেই কারো কণ্ঠস্বর শুনে হুঁশ ফিরে পেল। একজন বয়স্ক ভদ্রমহিলা আগে দেখা ছেলেটার সাথে ড্রয়িং রুমে ঢুকছে। রাহাত কি করবে চিন্তা করে এগিয়ে এসে সালাম করল। কেন করল নিজেও জানে না। উনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি মায়ার মা। মায়া অনেকটাই ওর মায়ের মতো হয়েছে। বেঁচে থাকো বাবা। মিহান তোমার কথা বলল। তুমি নাকি মায়াকে দেখতে এসেছ? মেয়েটা কি করে যেন অ্যাক্সিডেন্ট করে বসেছে। পরশু রাত থেকে ধুম জ্বর। এখন একটু ঘুমাচ্ছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আসলে ওর ওষুধগুলো নিয়ে এসেছিলাম। সেদিন তাড়াহুড়ায় আনতে ভুলে গেছে। ওহ, মেয়েটাকে কত বলি সাবধানে চলাফেরা করবি। কে শুনে কার কথা? এতটা লাপরোয়া হলে হয় বলো বাবা? সেটাই আন্টি। আন্টি, আমি একটু মায়াকে দেখে আসব? না মানে যদি কিছু মনে না করেন। রাহাতের এমন আবদার শুনে মায়ার মা আর মিহান একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল একবার। তারপর রাহাতের দিকে তাকিয়ে হাসল। ওই রুমটায় মায়া আছে। মিহানের দেখানো রুমটায় ঢুকে আলতো করে দরজাটা চাপিয়ে দিল রাহাত। মেয়েটা এই সময়ে ঘুমিয়ে আছে। ঘড়িতে দেখল সন্ধ্যা পার হয়ে রাত নেমেছে। ঘড়িতে 8টা বাজে। এই সময় মায়াকে দেখতে ছুটে এসেছে, তাও একেবারে মায়ার রুমে। ভাবতেই একটু ইতস্তত করল রাহাত। মেয়েটাকে না দেখে আর 1 মিনিট থাকা সম্ভব হচ্ছিল না ওর পক্ষে। কি আর করবে। ধীর পায়ে মায়ার মাথার কাছে এসে বসল রাহাত। মুখটা দেখেই বুকের ভেতরটা ধক করে উঠল। চোখ মুখ বসে গেছে মেয়েটার। চোখের নিচে হালকা কালি ফুটে উঠেছে। তবুও এই মুখটায় কতই না মায়া। মায়াবতীর মায়াভরা মুখটা দেখে দুদিনের না দেখার কষ্টটা একেবারে উবে গেল রাহাতের। একটু ঝুঁকে মায়ার কপালে একটা ভালোবাসার পরশ বুলিয়ে দিল রাহাত। মায়া একটু নড়ে উঠতেই চুলে আলতো করে বিলি কেটে দিল। মায়া আবার গভীর ঘুমে তলিয়ে গেল। মায়ার বেডসাইড টেবিলে একটা নোট প্যাড আর কলম দেখে একটা চিরকুট মতো লিখে রাখল রাহাত। তারপর ওষুধের প্যাকেটটা রেখে উঠে বেরিয়ে গেল রুম থেকে। ছোট্ট চিরকুটটায় কয়েকটা লাইন লিখেছে রাহাত। মায়াবতী, প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো। তোমাকে ছাড়া সব একেবারে এলোমেলো হয়ে আছে। আমি একদম এলোমেলো হয়ে আছি। সুস্থ হও জলদি। এই চিরকুট দেখে মায়ার কি রিয়াকশন হবে সেটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাচ্ছে না সে। আর কয়দিন মায়াবতীকে না দেখে কাটাতে হবে সেটা ভেবেই দুনিয়াদারি অন্ধকার লাগছে রাহাতের। 2 দিন পার হয়েছে। সকালে অফিসে যাওয়ার আগে কি মনে হতে মায়ার ফ্ল্যাটের দিকে গেল রাহাত। মেয়েটার একটু খোঁজ খবর নেয়া দরকার। আর এক নজর চোখের দেখাটাও দেখে আসা ছাড়া শান্তি লাগছে না ওর।
ভাবতে ভাবতেই মায়ার বাসার সামনের বড় রাস্তায় পৌঁছেছে রাহাত। রাস্তার একপাশে যাত্রী ছাউনিতে মায়াকে দেখেই গাড়ি ব্রেক করল রাহাত। মেয়েটা বাসের জন্য দাঁড়িয়েছে। মায়াকে দেখে জাস্ট সব ভুলে হা করে তাকিয়ে রইল বেচারা। একটা তাঁতের শাড়ি পরেছে মায়া, সাদা আর কালো রঙা, সাথে কালো ফুল হাতা ব্লাউজ, চুলগুলো বেনি করে বাঁধা, কানে ছোট কানের দুল, আর হালকা কাজল টানা চোখ। এই কয়দিন যে এত অসুস্থ ছিলে সেটা মায়াকে দেখলে বোঝাই সম্ভব না। ওকে দেখতে প্রথম বর্ষার পর গাছের সতেজ ফুলের মতো দেখাচ্ছে, একদম তরতাজা, প্রাণবন্ত। আর সেই মায়াভরা চোখ মুখ দেখে রাহাতের অবস্থা কাহিল। মায়াকে দেখতে দেখতে সময়ের খেয়ালই ছিল রাহাতের। হুশ হল মায়া উঠে দাঁড়ানোয়। সম্ভবত বাস চলে এসেছে। মায়া বাসের দিকে যাচ্ছে দেখে হর্ন বাজালো রাহাত। মেয়েটা বাসের দিকে এগিয়ে যাচ্ছে দেখে আরও দুবার থেমে থেমে হর্ন দিল রাহাত। এবার মায়া থমকে দাঁড়িয়ে গেছে দেখে রাহাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরেকবার হর্ন দিতেই মাও এদিক ওদিক তাকিয়ে শেষে রাহাতের গাড়িটা দেখতে পেয়ে এগিয়ে এলো। চোখে মুখে রাজ্যের কৌতূহল। স্যার, আপনি এখানে? তাও এখন? গাড়িতে উঠে এসে বসো। না স্যার, আমি বাসে চলে যেতে পারব। চুপচাপ উঠে আসুন মায়াবতী। রাস্তার মাঝ থেকে উঠিয়ে আনা ব্যাপারটা ভালো দেখাবে না। মায়া ভ্রু কুঁচকে রাহাতকে একবার দেখে গাড়িতে এসে বসল। রাহাতও মনের আনন্দে ড্রাইভ করা শুরু করল। আপনি এখন এখানে কি করছেন স্যার? একজনকে দেখতে এসেছিলাম। ওহ, জ্বর সেরেছে মিস মায়াবতী? জি স্যার। কই দেখি। রাহাত বাম হাত দিয়ে মায়ার কপালে আলতো করে ছুঁয়ে দেখল। জ্বর নেই। কয়েকদিনের চিন্তার পর শান্তি লাগছে রাহাতের। আর মায়া রাহাতের স্পর্শে কেঁপে উঠে বাইরের দিকে তাকাল। এই মানুষটার কাজকর্ম ইদানিং কিছুই বুঝতে পারে না ও। সেদিন বাসায় ওষুধ আর চিরকুটটা পেয়ে একেবারে অবাক হয়ে গেছে মায়া। এত কম সময়ে একটা মানুষের এতটা বদল কি আদৌ সম্ভব? ভাবতে ভাবতেই অফিসে চলে এসেছে ওরা দুজনে। গাড়ি পার্ক করে মায়া আর রাহাত অফিসে ঢুকতেই কারো গলার আওয়াজে থমকে গেল। কণ্ঠটা পরিচিত। আর আসছেও অফিসের বসার ঘরের দিক থেকে। ভ্রু কুঁচকে রুমটার কাছাকাছি আসতেই কথাগুলো কানে গেল ওদের দুজনেরই। ওই মেয়েটা রাহাত স্যারকেও হাত করেছে। সব জালপ্রুফ দেখিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি তো ছুটে গেছি। দেখছ তো সকলে। আর আমি এতগুলো দিন তোমাদের সাথে কাজ করি। আমাকে তো তোমরা ভালো করেই চিনো। আমি হয়তো এখানে আর থাকব না। তবে এই মেয়ে স্যারদের সব সম্পত্তি আত্মসাৎ করবে। মিলিয়ে নিও তোমরা। অফিসে ঢুকতেই দীপের কণ্ঠস্বর শুনে জাস্ট হা হয়ে গেল রাহাত আর মায়া। সত্যিই দীপ ছেলেটা কিনা দেখার জন্য রুমের ভিতরে উকি দিল রাহাত। হ্যাঁ, দীপই। কিন্তু এই ছেলে ছাড়া পেল কি করে সেটাই বুঝতে পারছে না রাহাত। রাগে মাথায় কাজ করছে না বেচারার। মায়া কি ভাবছে চিন্তা করতেই আবার সবার গুনগুনানির শব্দে থমকে গেল। আসলেই দীপ স্যার ঠিকই বলেছে। ওই মেয়েটা এসেছে হতেই স্যার পুরো বদলে গেছে। কোনো ইন্টারভিউ কোনো নিয়োগ ছাড়াও ধুম করে স্যারের পিএও হয়ে গেছে। একেবারে সাপের 5 পা দেখেছে স্যার একটু সম্মান দেখানোয়। ঠিক বলেছ। কিছু একটা প্ল্যানিং করছে এই মেয়ে। তাই এভাবে নাটক করে আমাকে অফিস থেকে বের করল। নিশ্চয়ই বর্ষর কোনো প্ল্যানিং। এদিকে স্যার তো ভালো মানুষ। এত প্যাচখোচ বুঝেই না। ওই মেয়ে সেটারও ফায়দা নিচ্ছে। ঠিক বলেছেন দীপ স্যার। স্যার তো আমাদের সবার সাথেও কত ভালো ব্যবহার করেন। আর বিপদে আপদে সাহায্যও করেন।
স্যারকে সরল সোজা পেয়ে রাহাতের চোখ রাগে লাল হয়ে যাচ্ছে, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। মায়ার কথা মনে পড়তেই পিছনে ফিরে দেখল মেয়েটা কাঁদতে কাঁদতে নিজের কেবিনে ছুটে ঢুকে গেছে। রাহাত বসার রুমের দিকে না গিয়ে মায়ার রুমের দিকে ছুটল। মেয়েটা একে অসুস্থ, এর মধ্যে এসব মোটেই নিতে পারবে না, ওকে আগে সামলানো দরকার। ব্যাপারটা ভেবেই রাহাত মায়ার রুমের দিকে ছুটে এলো। রুমটা ভেতর থেকে লক করে ফেলেছে মায়া। রাহাতও উপায় না দেখে দরজায় নক করল, কিন্তু মায়ার দরজা খোলার নামও নেই। অনেকক্ষণ দরজা নক করেও যখন মায়া দরজা খুলল না, তখন রাহাত নিজের রুমেই ফিরে গেল। গায়ের কোটটা ছুঁড়ে ফেলে গলার টাইটা টেনে খুলতে খুলতে ফোন মায়ার রুমের সাথে কানেক্ট করার চেষ্টা করল। কল যাওয়ার কয়েক সেকেন্ড পর ফোনটা রিসিভ করল। হ্যালো মায়াবতী, একটু আমার রুমে এসো প্লিজ। স্যার, ইটস অ্যান অর্ডার, গেট ইট। আসছি স্যার। মায়া রাহাতের রুমে এসে নক করতেই দরজাটা ঝট করে খুলে মায়াকে টেনে রুমে ঢুকিয়ে নিল রাহাত। রুমের দেয়ালেই চেপে ধরল মায়াকে। কি সমস্যা তোমার? সব সময় এমন করো কেন? কে কি বলছে সেটাই তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, বড় হয়ে গেল, কারণ আমরা আপনার মতো ধনী নই। আপনি 100টা খুন করলেও সেটা নিয়ে কেউ একটা কথাও বলবে না। আর আমাকে কালকেও খুন করে ডাস্টবিনে ফেলে গেলেও লোকে আমার নামেই মন্দ বলবে। কার এত বড় সাহস তোমাকে নিয়ে কথা বলার? এক একটাকে খুন করে ফেলব আমি। তোমার দিকে আর কেউ বাজে নজর দিল পুঁতে রেখে দিব এক একজনকে। কিসের অধিকারে দয়া দেখাচ্ছেন? শুনুন, আপনার এই দয়ার কারণে আমাকে আরো বেশি করে কথা শুনতে হবে। এর চাইতে আমিই চলে যাব, আর আসব না। মায়াবতী, আমি তোমাকে দয়া দেখিয়ে এসব করছি? এটা তুমি মনে মনে বিশ্বাস করো? অন্তত বাইরের মানুষগুলো যা বলছে তার চাইতে এটা বিশ্বাস করলে হয়তো নিজের কাছে ছোট হব না। স্যার, ছাড়ুন, হাতে ব্যথা পাচ্ছি। রাহাত কিছু না বলেই মায়ার হাতটা ছেড়ে দিল। মায়া আবার ছুটে বেরিয়ে গেল চোখ মুছতে মুছতে। দরজা খোলা আর বন্ধের সময়টাতেও বাইরের বসার ঘরের সবার গুনগুনানির আওয়াজটা রাহাতের কানে এসে লাগল। নিজেকে আর কোনো মতেই সামলাতে না পেরে বসার ঘরে এসে দাঁড়াল রাহাত। সবাইকে একসাথে দেখে ধমকে উঠল। এখানে কি হচ্ছে? অফিসে কি তামাশা করতে এসেছেন আপনারা? আর এই লোকটা এখানে কেন? গার্ডস? ও এখানে এলো কি করে? ঘাড় ধাক্কা দিয়ে ওকে এক্ষুনি বের করো। স্যার, জাস্ট শাট আপ। কি পেয়েছ কি তোমরা? সবাইকে নিজের মতো করো থাকার আর কাজ করার সুযোগ দিয়েছি আমি। কখনো কাউকে একটা বাজে কথা বলেছি? নাকি অপমান করেছি কোনো ভুল হলে? আর বিনিময়ে কি করলে তোমরা? স্যার, আসলে কি? আসলে স্যার, আপনার পিয়ে আসলে কি? মায়া কি করেছে তোমাদের? সেদিন এত কিছু ঘটনা নিজেরা দেখার পরও তোমাদের কাছে ওরই দোষ? ওই লম্পটটা একেবারে ফেরেস্তা। মায়ার লয়ালিটি নিয়ে প্রশ্ন করার সাহস পাও কি করে তোমরা? চিনি ওকে, সি ইজ মাই ফিয়োন্সে। দুদিন বাদে ওর সাথেই আমার বিয়ে হবে। আর তোমরা আমার অফিসে জাস্ট একটা জব করেও সাহস হয় কি করে ওর নামে কিছু বলার? হাউ ডেয়ার ইউ! স্যার, মায়াকে পছন্দ করে ড্যাড নিজে আমার বিয়ে করে দিয়েছে। এতগুলো সময় যেন আমরা নিজেদেরকে বুঝতে পারি তার জন্য দিয়েছে। স্যার, আসলে আমরা জানতাম না। না জেনেই একজনের নামে আজেবাজে কথা রটাবে কেন?
আর তোমাদের ব্যবহারে ও কি রিয়্যাক্ট করবে আমি তো সেই টেনশনেই মরে যাব মেবি। ও যদি আমার লাইফে না থাকে তাও তোমাদের এই গাধামির জন্য, তবে একজনেরও চাকরি থাকবে না, মাথায় রাখো। সব কটার লাইফ যদি আমি হেল না করে ছেড়েছি তো আমিও সরি স্যার, সরি স্যার, আর কখনো এমন ভুল করব না স্যার। সরি আমাকে না, মায়াকে গিয়ে বলো সবাই। জি স্যার। রাহাত নিজেই একটা হালকা দম নিল। এতক্ষণ নিজের মতো করে বানিয়ে কথাগুলো বলেছে, কারণ মায়াকে সে নিজের করে চায়। বিয়ে করলে এই মায়াবতীকেই করবে। কিন্তু ব্যাপারটা আজকেই সামাল না দিল সারাজীবন নানা রকম অপবাদ বয়ে বেড়াতে হবে মায়াকে। অফিসের বসের সাথে প্রেম করে বিয়ে করেছে, বা সম্পত্তির লোভে বিয়ে করেছে, সত্যটা কেউ দেখতে চাইবে না। যখন কেউ সত্যটা মানবেই না তখন সেটা জানারও দরকার নেই। সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে দেখে ভ্রুকুচকে রুম থেকে বেরিয়ে আসতেই দেখল পিয়ন হাতে একটা কাগজ জাতীয় কিছু নিয়ে ছুটে তার দিকে এসেছে। কি হয়েছে শফিক? স্যার, মায়া ম্যাডাম চলে গেছে। মানে? মায়া চলে গেছে শুনে রাহাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে? মায়া চলে গেছে মানে কি? কোথায় গেছে? কেনই বা গেল? শফিক, কখন গেল মায়া? স্যার ম্যাম তো 5 মিনিট হয়ে গেছে। রাহাত আর কিছু না বলেই ছুটে বেরিয়ে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে শফিকের দেয়া কাগজটা খুলে দেখল মায়ার রেজিগনেশন লেটার। এতক্ষণ মেয়েটা রুমে এটাই টাইপ করে প্রিন্ট করছিল। কথাটা মাথায় আসতেই রাহাতের চিবুকটা শক্ত হয়ে গেল, আর কপালের রগগুলোও একটু ফুলে উঠল। মাটার যথেষ্ট বার বেড়েছে। কে কি বলেছে না বলেছে তাই জন্য এভাবে রেজিগনেশন দিবে? রাহাতের কোনো মূল্য নেই ওর কাছে। ভাবতেই গাড়ি স্টার্ট দিল। যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে লাগল। বাসার পৌঁছার আগে এই মেয়েকে যে করেই হোক ওর আটকাতেই হবে। তারপর খবর নিবে এত বাড়াবাড়ির। রাহাত ড্রাইভ করছে আর আশেপাশে চোখ বুলিয়ে মায়াকে খুঁজছে। এত তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার তো কথা নয়। তাহলে কোনো বিপদ হলো না তো? ব্যাপারটা মাথায় আসতেই মায়াকে দেখতে পেল রাহাত। রাস্তার একপাশ দিয়ে মাথা নিচু করে হাঁটছে। স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করছে প্রচণ্ডভাবে। কিন্তু মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে ভিতরে কতটা ঝড় চলছে। মায়াকে দেখে যেন রাহাতের ধরে প্রাণ ফিরে এলো। স্পিড কমিয়ে গাড়িটা একেবারে মায়ার সামনে গিয়ে থামাল। মায়া এক ধ্যানে হাঁটছিল, তাই রাহাতের গাড়িটা খেয়াল করেনি, একেবারে যেন দেখতেই পায়নি। রাহাত ব্যাপারটা খেয়াল করে মায়াকে দেখছে। সামনে যে একটা গাড়ি আছে সেটা যেন মায়া দেখছেই না। কয়েক পা এগুলেই ধাক্কা খাবে। ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি গাড়ির হর্ন চেপে ধরে অনেকক্ষণ হর্নের আওয়াজ করল। মাও একটু কেঁপে উঠে সামনে রাহাতের গাড়িটা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাহাত একটু সামনে এগিয়ে এসে মায়ার দিকের দরজাটা খুলে দিল। মায়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাতের দিকে। কি হলো? উঠে এসো। এটাও বলে দিতে হবে? স্যার, আপনি চলে যান, আমি একাই যেতে পারব। গাড়িতে উঠতে বলেছি তোমাকে মায়াবতী। ভালোই ভালোই বলছি, আমাকে রাগিও না। আমার রাগটা পরে সামলাতে পারবে না, তখন তুমি নিজেই বিপদে পড়বে। মায়া 2 মিনিট রাহাতের দিকে তাকিয়ে রইল। কোনো এক্সপ্রেশন নেই চোখে মুখে। একটু পরেই মায়া দরজার কাছে এসে বন্ধ করার চেষ্টা করতেই রাহাত এগিয়ে এসে মায়ার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। তারপর দরজা বন্ধ করেই লক করে দিল যেন মায়া হুট করে বেরিয়ে যেতে না পারে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে মায়া অবাক হওয়ারও সময় পেল না।
কি ঘটেছে বুঝতে পারার পর দরজাটা নিয়ে টানাটানি করেও খুলতে পারল না বেচারি। ততক্ষণে রাহাতও চোখ মুখ শক্ত করে গাড়িতে স্পিড দিয়েছে। স্যার, কি করছেন কি? থামান গাড়ি, আমি নামব। এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাসা তো এদিকে না। স্যার, গাড়ি থামান। স্যার, আর একটা কথাও বলবা মায়া? তো আমি এমন কিছু করে বসবো যেটা তোমারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। কি করবেন কি? গাড়ি থেকে ফেলে দিবেন? ফেলেই দিন, মরেই যাই, সব শান্তি হোক। আপনার শান্তি আমারও শান্তি। মায়াবতী, স্বেচ্ছায় চুপ না করলে তোমাকে কিভাবে চুপ করাতে হবে সেটা আমার ভালোই জানা আছে। কি করবেন? দেখতে চাচ্ছ আমি কি করব তোমার সাথে? মায়া রাহাতের কথা শুনে আর কিছু বলার সাহস পেল না। রাহাতও চুপচাপ ড্রাইভ করে একটা ফার্ম হাউজের সামনে গাড়ি থামাল। রাহাত নেমে এসে মায়ার হাত ধরে টানতে টানতে ফার্ম হাউজের ভিতরে নিয়ে গেল। একটা রুমের ভেতরে এনেই মায়াকে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চেপে ধরল রাহাত। কি পেয়েছ কি তুমি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করবে তুমি? বেশি বাড়াবাড়ি করতে বারণ করেছিলাম না তোমাকে? স্যার, কি করছেন? ছাড়ুন, লাগছে আমার। লাগুক। বেশি বেড়েছ না তুমি? কার থেকে পারমিশন নিয়ে রেজিগনেশন দিয়েছ তুমি? বলো। আমি জব করব না। পারমিশন কেন নিতে হবে আপনার কাছ থেকে? কে আপনি? আর আমিই বা কে আপনার? সামান্য একটা পিএই তো আপনার। মায়া, কি পেয়েছেন কি? যখন ইচ্ছে জোর করবেন। আমি কেন আপনার কথা মতো চলব? চাকরির জন্য? করব না আপনার চাকরি। চাই না আপনার দয়া। মানুষদের এত আজেবাজে কথাও শুনতে পারব না। কি বললা মায়াবতী? আরেকবার বলো। কি বললাম শুনতে পাননি? শুনুন তবে, আবার শুনুন। আমি আপনার দয়া চাই না। আমাকে যেতে দিন। সরুন। রাহাত নিজের রাগ সামলাতে না পেরে দেয়ালে জোরে একটা ঘুষি মারল। মায়া আতকে উঠে রাহাতের দিকে তাকাল, চোখ টকটকে লাল হয়ে আছে ওর। রাহাত মায়াকে ধাক্কা দিতেই মায়া পাশে থাকা খাটের উপরে গিয়ে পড়ল। রাহাত আবার এগিয়ে এসে মায়াকে বিছানার সাথেই চেপে ধরল। কি বললি তুই? আমি তোকে দয়া দেখাচ্ছি? তোকে জোর করি? জোর করে যদি তোকে পেতেই হয় তোকে এখনই জোর করে তোর এই এত অহংকার গরিমা সবটা কেড়ে নিতে পারি জানিস তুই? বাধা দেয়ার শক্তি আছে তোর? নাকি ক্ষমতা আছে? মায়ার চোখের কোণা বেয়ে টুপটুপ করে বিন্দু বিন্দু জলেরা গড়িয়ে পড়ছে। রাহাতের এই রূপের সাথে ও পরিচিত নয়। সেই প্রথম দিন ছাড়া আর একটাবারের জন্যও মানুষটা ওকে ধমকানো তো দূরে থাক, গলা চড়িয়ে কথা পর্যন্ত বলেনি। অথচ এখন মায়াবতী ছাড়া যে মানুষটা ওকে কিছু বলে না সেই মানুষই আজ মায়াকে তুই তোকারি করে কথা বলছে। এমন কথা বলছে যাতে মায়ার কলিজা কেঁপে উঠছে। মানুষটার কোনো রূপটা বিশ্বাস করবে মায়া ভেবে পাচ্ছে না। রাহাতকে দেখে রীতিমতো ভয় করছে মায়ার। রাহাত মায়াকে ছেড়ে দিয়ে উঠে ফ্লোরে বসে আ করে চিৎকার করল। মায়া কেঁপে উঠে রাহাতকে দেখছে। এই মানুষটা হঠাৎ এমন পাগলামি করছে কেন কিছুই মাথায় আসছে না মায়ার। বেশ অনেকটা সময় পর রাহাত উঠে আস্তে আস্তে মায়ার দিকে এগিয়ে আসতে লাগল। মায়া ভয় পেয়ে খাট থেকে নামতেই রাহাতও মায়ার সামনে এসে দাঁড়াল। রাগী ভাবটা এখন আর নেই রাহাতের চোখে মুখে। রাগের বদলে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ঝুলে আছে আবার। মায়া ঢোক গিলে রাহাতকে দেখছে। আর রাহাতের পিছনের দরজাটার দিকে তাকাচ্ছে। তোমার সাথে রাতের পাগলামিগুলোতে মেতে উঠতে চাই।
হারিয়ে যেতে চাই অন্য এক সুখের সাগরে। পারমিশন হবে প্লিজ। রাহাতের কথা শুনে মায়া অজান্তেই 2 পা পিছিয়ে গেল। আর পিছিয়েই দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। কি চাইছে রাহাত? এই কি ছিল তবে এতদিনের এই ভালো মানুষের মুখোশটার আড়ালে? কার কি ক্ষতি করেছে মায়া যে এই দিনটা দেখতে হচ্ছে? রাহাতের চোখে চোখ রেখে মায়া এই কথাটাই ভাবার চেষ্টা করছে। রাহাত এক পা করে এগিয়ে আসছে দেখে মায়া একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। দেয়ালে আসলেই একেবারে পিঠ ঠেকে গেছে ওর। আর যাওয়ার জায়গাও নেই। কি করবে, কার কাছে সাহায্য চাইবে কিছুই বুঝতে পারছে না। আদৌ সাহায্য করার মতো কেউ আছে কিনা সেটাই বেচারি জানে না। রাহাতও ভ্রু কুঁচকে মায়ার ভীত মুখটা দেখছে। ঘেমে মুখ একাকার। মুখের পাশের এলোমেলো ছোট্ট চুলগুলো মুখে লেপটে গেছে। দেখতে একেবারে ভীত মায়া হরিণীর মতো লাগছে মায়াকে। মায়ার এই রূপটাও রাহাতকে যেন আরো বেশি করে টানছে ওর দিকে। মায়া, ভয় পাচ্ছ কেন? না 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 স্যার। ভয় পাবো কেন? ভয় না পেলে এভাবে তোতলাচ্ছ কেন? আজব তো। আপনি এভাবে সামনের দিকে এগিয়ে আসছেন কেন? তুমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছো তাই। সামনে এসো। সামনে। সামনে তো। সামনে কি মায়াবতী? সামনে তো আপনি দেয়ালের মতো দাঁড়িয়ে আছেন। সামনেও দেয়াল, পিছনেও দেয়াল। আমি দেয়াল? না না। না মানে স্যার। রাহাত আরও এগিয়ে এসে মায়ার দুপাশে দেয়ালে হাত দেখে মায়ার মুখের দিকে অপলকে তাকিয়ে দেখতে লাগল। মায়া প্রথমে ভয় পেয়ে চোখ বুজে ফেলেছিল। অনেকক্ষণ পরেও কিছু ঘটছে না বুঝতে পেরে চোখ মেলে তাকাল। চোখ মেলতেই রাহাতের সাথে চোখাচোখি হয়ে গেল। মানুষটা নেশা ধরানো চাহনিতে মায়াকে দেখছে। রাহাতের নেশা ধরানো দৃষ্টিতে হাজারো দুষ্টুমি মিশে আছে, সাথে হয়তো অনেকখানি ভালোবাসাও। তবে সেখানে কোনো ললুপতা নেই। রাহাতের দৃষ্টি অন্য সবার মতো মায়ার শরীরের বিশেষ কোনো অঙ্গ উৎসুক চোখে গিলছে না। কাজল টানা মায়াবী চোখে চোখ রেখে রাহাত মায়ার চোখের গভীরতা মাপায় ব্যস্ত। ততক্ষণে মায়ারও ভয়টা কেটে গেছে। এই মানুষটা আর যাই হোক ওর কোনো ক্ষতি করবে না সেটা মায়া বুঝতে পেরেছে। কিন্তু মানুষটা কি চাইছে সেটাই বুঝতে পারছে না বেচারি। তাই নিজেও হা করে তাকিয়ে আছে রাহাতের মুখের দিকে। রাহাতও সুযোগ পেয়ে শাড়ির মধ্যে দিয়েই মায়ার কোমর পেঁচিয়ে একেবারে নিজের কাছে টেনে নিল। মায়া এতটা অবাক হল যে নিজের বুকের ধুকপুকানিও কানে এসে বাজছে ওর। এই লোকের কাহিনী কিছুই বুঝতে পারছে না। আবারও নেশা ধরানো চোখে তাকিয়ে আছে। মাও সব ভুলে রাহাতকে দেখছে অবাক হয়ে। সাদা শার্টের হাতা দুটো আজও ফোল্ড করা, আর নেভি ব্লু প্যান্টের সাথে ম্যাচিং করে টাই ঝুলছে। খোঁচা দাড়িতে আর একটু সিল্কি চুলের নাচানাচিতে একেবারে অসম্ভব কিউট লাগছে মানুষটাকে। মানুষটা কেন এতটা কাছে এসে ওর ভিতরে এভাবে ঝড় তুলছে সেটাই বুঝতে পারছে না মায়া। এক হাতে মায়াকে কাছে টেনে অন্য হাতে মায়ার গালে হাত দিয়ে মুখটা তুলে ধরে দেখছে রাহাত। মায়াবতী, হুম, একটা পারমিশন চেয়েছিলাম। মামা নে, বুঝতে পারোনি? মনে করিয়ে দিই আবার। তোমার সাথে রাতের পাগলামিতে মেতে উঠতে চাই। ভালোবাসার সাগরে হারাতে চাই। মিস মায়াবতী, কি সব বলছেন? স্যার, সত্যি বলছি। তবে শুধু একটা রাত বা আজকের জন্য নয়। জীবনের বাকি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত তোমাকে চাই আমার। প্রতিদিন ভোরে ভোরে চোখ খুলে তোমার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে বুকে টেনে নিতে চাই। প্রতিদিন রাতে তোমাকে বুকে ঝাপটে ধরে সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলতে চাই। তুমি বিপদে পড়ার আগে বুকে আগলে রাখতে চাই ভালোবেসে।
তুমি ভয় পেলে আদর এসে ভয় ভাঙিয়ে দিতে চাই। কারণে অকারণে হুট করে ঝাপটে ধরে ঘাবড়ে দিতে চাই তোমাকে। তুমি রাগ করলে আমার উষ্ণ স্পর্শে তোমার সে রাগ আমি ভাঙাতে চাই। অভিমান করলে তোমার নিচের ঠোঁট আঁকড়ে অভিমানের বরফ গলাতে চাই। তোমার সারাদিনের ক্লান্তির পর শরীরে আলতো পরশ বুলিয়ে সমস্ত ক্লান্তি দূর করে দিতে চাই। অবসর ছুটির দিনগুলোতে ঘরের প্রতিটা পড়তে পড়তে তোমার আমার ভালোবাসার গল্প সাজাতে চাই। আর চাই যত মান অভিমানী হোক না কেন দিন শেষে তোমার ওই কাজল কালো চোখে ডুব দিয়ে তার গভীরতা মাপব আমি। তুমি অবাক চোখে তখনও আজকের মতো আমাকে দেখবে। আজকের মতো লজ্জায় লাল হবে প্রতিদিন প্রতিটা রাতে। আমার ছেলেমানুষি পাগলামিগুলো সহ্য না হলে চুল টেনে ধরবে, বা আজকের মতো হাতটা খামচে ধরবে। সত্যি বলছি মায়াবতী, তখনও খুব করে জ্বালাবো। তবে একটুও বলবো না তোমার এই স্পর্শে কতটা মাতালতা জাগে তোমাকে কাছে পাওয়ার। মায়াবতী, মায়া কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। লজ্জা পেয়ে সত্যি সত্যিই লাল হয়ে গেছে বেচারি। আর রাহাতের হাতটাও শক্ত করে খামচে ধরেছে। এই লোকটা এত খারাপ কেন বুঝতে পারে না মায়া? এভাবে কথা বলে বুকের ভিতরে তুফান তোলার কোনো মানে আছে? মায়া, হুম, ক্যান আই কিস ইউ? মায়া একবার কেঁপে উঠে চোখ বুজে ফেলল। রাহাত হেসে মায়ার মুখটা তুলে ধরে অপলকে দেখল কিছুক্ষণ। তারপর আলতো করে মায়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মায়া কোনো মতে চোখ খুলে রাহাতের দিকে তাকাল। বাকিটা অধিকার নিয়ে করব মায়াবতী। যেদিন তুমি লাজুক লাজুক মুখ করেও আমার কাছে নিজে থেকে ধরা দিবে। এখন বলুন তো মিস মায়াবতী, মিসেস রাহাত মাহবুব চৌধুরী হতে কি রাজি আছেন? সারা জীবন এই পাগলাটে লোকটার পাগলাটে কাজকর্ম হজম করতে পারবেন তো? ভুল করলে ভালোবেসে শুধরে দিবেন তো? দিন শেষে মায়াবতী আমার হবেন তো আপনি? স্যার, কল মি রাহাত মায়াবতী। মানে, তুমি না চাইলে জোর করব না। রাহাত মায়াকে নিজের হাতের বন্ধন থেকে ছেড়ে একটু সরে দাঁড়াল। মায়া এক পলক রাহাতের মুখের দিকে তাকিয়ে ছুট লাগাল। এই লোকের সামনে আর 1 মিনিট থাকলেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। দরজার কাছে এসেই কি মনে হতে রাহাতের দিকে একবার ফিরে তাকাল মায়া। রাহাত মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। মায়া মুখ টিপে একটু হাসল। রেজিগনেশন যখন দিয়েছি তখন আপনার পিয়ের চাকরিটা করব না আর। আপনার বাবাকে বলবেন বাসায় এসে আমার মায়ের সাথে বাকি কথা বলে যেতে। কথাটা বলেই মায়া ছুটে বেরিয়ে গেল। রাহাতও অবাক চোখে মায়ার ছুটে পালিয়ে যাওয়া দেখল। কি বলেছে সেটার মানে বুঝতেই তার কয়েক মিনিট লেগে গেল। রাহাতের হুঁশ ফিরতে নিজেও তাড়াহুড়ো করে বেরিয়ে এলো রুম থেকে। একান্তে কথা বলার জন্য মায়াকে নিজের ফার্ম হাউজে নিয়ে এসেছিল রাহাত। জায়গাটা শহর থেকে বেশ অনেকটাই দূরে। পথ ভুল করে কোনো দিকে চলে যাবে এই মেয়েটা কে জানে। ভাবতে ভাবতেই মায়াকে ফার্ম হাউজের গেইটের সামনে দাঁড়ানো দেখতে পেল রাহাত। নিজে নিজেই হেসে ফেলল রাহাত। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে ব্যস্ত মায়া। রাহাত গাড়িটা স্টার্ট দিয়ে মায়ার কাছাকাছি এসে হর্ন বাজাল। মায়া রাতকে উঠে চোখ খোলা দেখে জোরেই হেসে ফেলল। মায়া রাগ করে হাঁটা শুরু করল। ভাবটা এমন যে সে একাই চলে যাবে, তবু রাহাতের সাথে যাবে না। রাহাতও মায়ার পিছন পিছন ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে আর একটু পরপর হর্ন বাজাচ্ছে আর শব্দ করে হাসছে। মায়া বিরক্ত হয়ে রাহাতের গাড়ির জানালার কাছে আসল। কি সমস্যা? একা একা কোথায় যাওয়া হচ্ছে মায়াবতী? আমি একাই চলে যাব বাসায়। হুহ, তাই তো একা একা এতদূর থেকে শহরে ফিরতে পারবেন ম্যাডাম? মানে, গাড়িতে উঠে এসো।
আমরা শহর থেকে বেশ অনেকটাই দূরে আছি মায়াবতী। হারিয়ে গিয়ে আমাকে কষ্ট দিতে হবে না। এসো না। আশেপাশে তাকিয়ে মাও ভয় পেয়ে ঢোক গিলল। আসলেই এই জায়গাটা ওর পরিচিত নয়। তাড়াতাড়ি তাই গাড়িতে উঠে বসল। আর মায়ার তাড়াহুড়ো করে গাড়িতে উঠে আসা দেখে রাহাত আবার হাসতে লাগল। রাহাতের হাসি দেখে মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকাল। এই লোকটা বেশি খারাপ। এতগুলা খারাপ। একে তো ভয় পাইয়ে দেয় সারাক্ষণ, তারপর এভাবে হেসে কাঁপন ধরিয়ে দেয়। খারাপ খারাপ, খুবই খারাপ লোক একটা। এসব ভাবতে ভাবতেই রাহাতের হাতের স্পর্শ পেল মায়া। মুখ ঘুরিয়েই রাহাতকে দেখতে পেল। রাহাত মায়ার একটা হাত ধরে রেখে সামনের দিকে তাকিয়েই ড্রাইভ করছে। এই খারাপ লোকটার সাথেই আজীবন থাকার জন্য রেডি হয়ে যাও মাই ডিয়ার মিসেস মায়াবতী। তোমাকে আমার সুখে থাকার কারণ হয়ে এভাবেই পাশে থাকতে হবে সারা জীবন। মায়া মুগ্ধ হয়ে রাহাতকে দেখছে। লোকটা ওর প্রত্যেকটা মনের কথা পড়ে ফেলে কেমন করে। কখনো কি ওকে মুখ ফুটে কিছু বলতে দিবে না এই মানুষটা? 7 দিন পর আজ রাহাত আর তার মায়াবতীর বিয়ে। গত 7 দিন আগেই বিয়ের কথা হয়েছে। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট, কেনাকাটা, অফিস সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় কেটেছে রাহাতের। মায়াবতীকে একটা বারের জন্য চোখের দেখাটাও দেখতে পায়নি। আলাদা বাড়িতে হলুদ আর মেহেদির অনুষ্ঠান হয়েছে। তাই হলুদে পরি হয়ে মায়াবতীকে কেমন লেগেছে সেটা না দেখেও কল্পনা করে নিয়েছে রাহাত। বিয়ের স্টেজটাও দুজনের আলাদা। বিয়ের সব ফর্মালিটি শেষ হবার আগে দেখা হবে না মায়াবতীকে ভাবতেই প্রচণ্ড রাগ হচ্ছে রাহাতের। সে যে তার মায়াবতীকে একটা নজর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে এটা কি মানুষগুলো বুঝতে পারে না? বিয়ের কবুল আর রেজিস্ট্রির পর মায়াকে পাশে পেল রাহাত। লাল টুকটুকে পরি হয়ে বসে আছে মায়া। মাথায় পাতলা কনে ওড়নায় মুখ ঢাকা। মুখটা তুলে তাকাচ্ছেই না। মাথা এমনভাবে নিচু করে রেখেছে মন হচ্ছে না আর মুখ তুলে চাইবে রাহাতের দিকে। রাহাতও তাই ভালো করে দেখতে পারছে না বলে একটু পরপর তাকাচ্ছে মায়ার দিকে। আর সবাই সেটা নিয়ে হাসাহাসি করছে দেখে নিজেও হালকা হেসে ফেলল রাহাত। মেয়েটা রাহাতকে কতটা বদলে দিয়েছে সে কি জানে। সন্ধ্যায় আত্মীয়রা মুখ দেখার অনুষ্ঠানে নিয়ে বসালো রাহাত আর মায়াকে। একে অন্যকে সরাসরি দেখতে পারবে না। আয়নায় দেখে বলতে হবে কে কি দেখছে। সেই মতো করেই মায়া আর রাহাতকে স্টেজে পাশাপাশি বসিয়ে দেয়া হয়েছে। এতক্ষণে মায়ার ঘোমটা সরিয়ে সেই পাতলা ওড়না দিয়ে রাহাত আর মায়া দুজনকেই আবার ঢেকে দেয়া হল। সামনে বিশাল এক আয়না। আয়নার ভিতর দিয়েই রাহাত তার মায়াবতীকে দেখতে পাচ্ছে। টকটকে লাল গোলাপ ফুল আঁকা বেনারসি পরনে মায়ার। গা ভর্তি গয়না, চোখে কালো মোটা করে আইলাইনারের টান, আর চোখের নিচে মোটা কালো কাজলের ছোঁয়া, কপালে মুখে কুমকুম টিপের ফোঁটা, নাকে চেইন টানা নথ, আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। সব মিলিয়ে মায়াকে কোনো অংশে রাজরানী থেকে কম লাগছে না। রাহাতের হা করে তাকিয়ে মায়াকে দেখা দেখে সবাই দুষ্টুমিতে মেতেছে। ভাইয়া, বাকিটা সারা রাত ভরে দেখিয়েন। এখন বলুন তো আয়নায় কাকে দেখা যায়? আয়নায় আমার মায়াবতীকে দেখা যায়। ওহো, মায়াবতী। এবার মায়ার পালা। মায়া দুরু দুরু বুকে চোখ তুলে আয়নার দিকে তাকালো। আয়নার মধ্য দিয়েই দুজনের চোখাচোখি হতেই মায়া একেবারে ঠান্ডা হয়ে গেল। একটা শীতল স্রোত যেন একেবারে কাঁপিয়ে দিয়ে গেল মায়াকে। মানুষটাকে একেবারে সাদামাটাভাবে দেখলেই যে কোনো মেয়ের একটা হার্টবিট মিস হয়ে যাবে। আর বিয়ের পাগড়ি শেরওয়ানিতে দেখে তাহলে মায়ার কি অবস্থা বোঝার কথা। গাঢ় খয়েরি রঙে সেজেছে রাহাত। শেরওয়ানির খয়েরি রঙের সাথে সোনালি রঙের পাজামা আর পাগড়ি। পাগড়ি, শেরওয়ানি, বর ওড়না সবকিছুতেই সাদা পার্লের কাজ করা।
সব মিলিয়ে কমপ্লিট রাজকুমার। এই যে নতুন বউ, আয়নায় কাকে দেখা যায়? মায়াবতীর স্বপ্নের রাজ্যের রাজাকে দেখা যায়। রাত 10টায় খাওয়া দাওয়া শেষ করে মায়াকে নিয়ে রাহাতদের বেলি আর গোলাপ ফুলে সাজানো গাড়িটা রওনা দিল। এর আগে মায়ার মা আর ভাই মিহান রাহাতকে ধরে কেঁদে ফেললেন। এই চুপচাপ মেয়েটা নিজের মনের কষ্টটা কাউকে দেখাতে চায় না, বুঝতে দিতে চায় না। ওকে যেন রাহাত আগলে রাখে সেটাই বারবার করে বললেন। রাহাতও তাদেরকে আশ্বস্ত করল সে তার মায়াবতীকে কখনো কষ্ট পেতে দিবে না। এসব ভাবতে ভাবতেই গাড়িতে পাশে বসা মায়াকে দেখছে রাহাত। মেয়েটা অন্ধকার শহরের দিকে তাকিয়ে আছে। মুখটা থমথমে করে বসে আছে। রাহাত কিছু না বলে মায়ার ডান হাতটা নিজের বাম হাতে চেপে ধরতেই মায়া তাকালো রাহাতের দিকে। একটু হাতটা টেনে কাছে টেনে নিয়ে নিজের কাঁধে মায়ার মাথাটা রাখল রাহাত। আমার মায়াবতীটার মন খারাপ? উহু। বিয়ের পরে নাকি মেয়েগুলো কেঁদে কেটে একেবারে মিনি পেতনি হয়ে যায়। তা তুমি দেখছি গুম হয়ে বসে আছো। কাহিনী কি? কিসের কাহিনী? মেকআপ নষ্ট হওয়ার ভয় পাচ্ছ? তেমন হলে পার্লার থেকে আবার সাজিয়ে আনব। তবু একটু কেঁদে হলেও ঠোঁটে আগের সেই হাসিটা ফিরিয়ে আনো প্লিজ। মায়া রাহাতের কথায় হেসে ফেলল। এই লোকটার পাগলামি কথায় সবসময়ই ওর মনটা হালকা হয়ে যায়। মায়া কাঁধে মাথা রেখেই রাহাতের মুখের দিকে তাকাল। রাহাত অপলকে মায়াকে দেখছে। মায়াবতীটার ঠোঁটের কোণের হাসিটা দেখতে ভালো লাগছে রাহাতের। মায়ার হাতটা আবার একবার আলতো করে চেপে ধরে ভাবছে রাহাত। আজ থেকে নতুন একটা জীবন শুরু করবে সে তার মায়াবতীকে নিয়ে। ফেলে আসা জীবনের সমস্ত ভুলগুলোকে বাদ দিয়ে নতুন এক পথচলা শুরু হবে রাহাতের, শুধু তার মায়াবতীটাকে নিয়ে। রাত 12টার দিকে রাহাত সব কাজ সেরে রুমে এসে একেবারে হা হয়ে গেল। রাহাতের রুমটা ফুলের গন্ধে মো মো করছে। সারা রুমটা কাঠবেলি আর গোলাপ দিয়ে সাজানো। আর রুমের মাঝামাঝিতে থাকা খাটটাও ফুলে ফুলে ভরা। কাঠবেলি, বেলি আর গোলাপের ছড়াছড়ি। ফুলের লম্বা লম্বা শিকল করে সেটা দিয়ে ওদের বাসরের খাট সাজানো হয়েছে। খাটের মাঝামাঝিতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ সেই পাকা। আর সেই ভালোবাসার চিহ্নের একটু সামনে মাথা নিচু করে ঘোমটা মাথায় জবুথবু হয়ে বসে আছে একটা লাল টুকটুকে পরী। রাহাত ঘোরের মাঝেই দরজাটা বন্ধ করল। দরজা বন্ধের শব্দে মায়ার কেঁপে ওঠাও দেখল। কোনো মতে খাটের সামনে দাঁড়াল। মাও খাট থেকে গুটি গুটি পায়ে নেমে রাহাতের সামনে দাঁড়াল। ঝুঁকে পায়ে হাত দেওয়ার আগেই রাহাত মায়াকে পাজাকোলা করে তুলে নিয়ে এক পাক নিজেও ঘুরল। রাহাতের হুট করে এমন কাজে মায়া খেই হারিয়েই রাহাতের গলা জড়িয়ে ধরল। ধীরে ধীরে এগিয়ে মায়াকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে পাশে বসল রাহাত। কোনো কথা হচ্ছে না দুজনের। চুপ করে একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ গুনছে যেন। একটু পরে স্বাভাবিক হয়ে মায়ার মুখের উপর থেকে ঘোমটা সরাল রাহাত। তার মায়াবতীকে এতগুলো দিন পর দেখে বারবার অন্য একটা ঘোরে চলে যাচ্ছে রাহাত। তাও আবার এই বিয়ের সাজে যখন মায়াবতীকে লাল পরীর চেয়ে কোনো অংশে কম লাগছে না। পরীটাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে রাহাতের। বেশি কিছু না ভেবেই এগিয়ে এসে আলতো করে মায়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মায়াবতী, সত্যিই কি তোমাকে আমি পেয়েছি, নাকি এখনো স্বপ্ন দেখছি? মায়া মাথা নিচু করে লাজুক হাসল। আবার রাহাতের দিকে চোখ পড়তেই চোখাচোখি হল দুজনের। পরী, একটা কথা বলি? হুম। কখনো ফেলে যাবে না বলো? যত ভুল করি অধিকারের শাসন দিয়ে শুধরে দিও। রাগ করে দূরে ঠেলে দিও না কখনো। হুম। আর ম্যাডাম, সারাদিন আপনি যেখানে ইচ্ছে যান, যা ইচ্ছে করেন, বেরান, আমার সমস্যা নেই।
কিন্তু প্রতি রাতে আমার মায়াবতীটা আমার বুকে থাকা চাই। লজ্জা পেয়ে লাভ নেই। বিয়ের পরে কোলবালিশের দায়িত্ব শেষ। বউকে চাই প্রতিদিন। বারে মায়ের কাছে যাব না আমি? যাবে না কেন? অবশ্যই যাবে। তবে আমার ঘুমের সময়ের আগে তোমাকে বুকে চাই। এখন সেটা কি করে করবে সেটা তুমি জানো। আচ্ছা মায়াবতী। বউ সেজে এতগুলা আদুরে লাগছে পরীটাকে। কিন্তু এত ভারী মেকআপে আর বেশিক্ষণ থাকলে তো স্কিনের ক্ষতি হবে সোনা। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। মায়াকে লাগেজ থেকে শাড়ি বের করাই হেল্প করে নিজে ওয়ার্ড্রপ থেকে একটা প্যাকেট নিল রাহাত। মায়া ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছে। মায়াবতী। হুম। এটা তোমার জন্য। যখন আমার কাছে পরীটা ধরা দিতে চাইবে তখন যেন এটা পড়ে। বলতে হবে না কিছু আর। আমি বুঝে নিব বাকিটা। মানে হুট করে পরীটাকে ধরে নিয়ে এলাম। একটু সময় তো দেয়াই যায়। মায়া লাজুক হেসে ওয়াশরুমে ঢুকে পড়ল। রাহাতের দেয়া প্যাকেটটা বুকে ঝাপটে ধরে নিজেকে আয়নায় দেখল একবার। প্যাকেটটা খুলেই মায়ার হার্টবিট ডাবল হয়ে গেল। হালকা গোলাপি রঙা একটা নাইটি। হাঁটুর একটু নিচ পর্যন্ত পৌঁছবে লম্বায়। তার উপরে টু পিসের নাইটিটা যথেষ্ট পাতলা ফিনফিনে রকমের। দেখামাত্রই মায়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। এটা পরে কখনো রাহাতের সামনে দাঁড়াতে হবে। ভাবতেই বেচারি লজ্জায় পারছে না মাটির সাথে মিশে যেতে। প্যাকেটে নাইটিটা রেখে লম্বা একটা শাওয়ার নিল মায়া। গায়ে টাওয়াল পেঁচিয়ে প্যাকেটটা আবার হাতে নিয়ে দেখল মায়া। কি করবে বুঝতেই পারছে না। লজ্জায় পড়তে পারছে না। আবার না পড়লে মানুষটা কষ্ট পাবে কিনা সেটাও বুঝতে পারছে না। এর মধ্যেই দরজায় নক করল রাহাত। এই যে মায়াবতী। শাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেলে নাকি? না। মানে? আরে পাগলি। এখন ওটা পড়তে হবে না। তুমি তোমার মতো করে সময় নাও। তাড়াতাড়ি এসো না। মায়া শাড়ি পরে চুলে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। হাতে রাহাতের দেয়া প্যাকেট আর গায়ের গয়নাগাটি। জিনিসগুলো রেখে টাওয়ালটা চুল থেকে খুলে চুল মোছায় মন দিল মায়া। এদিকে রাহাত হাঁ করে মায়াকে দেখছে। লাল বেনারসি বদলে একটা নতুন পাটভাঙা তাঁতের শাড়ি পরেছে মায়া। লাল রঙা শাড়িটার সোনালি পাড়ে দেয়া। মুখে কোনো সাজ নেই। নেই গায়ে কোনো গয়না। তবুও মেয়েটার মুখটা দেখে এত মায়াবী লাগছে। রাহাত এগিয়ে এসে মায়ার চুলে মুখ ডুবিয়ে হাতের টাওয়ালটা নিল। মায়া এবারও লজ্জা পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আলতো করে মায়ার কানে ঠোঁট ছুঁয়ে দিল রাহাত। মায়াবতী। গিফট পছন্দ হয়েছে? মায়া লাজুক হেসে মাথা নাড়ল। রাহাতও মায়ার চুল মোছার ফাঁকে ফাঁকে দুষ্টুমিতে মাতল। চুল মোছা শেষ হলে টাওয়ালটা রেখে মায়াকে পাজাকোলা করে তুলে নিল। বিছানায় মায়াকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। মায়াবতীর সাথে দুষ্টুমি করতে করতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল রাহাত। সকাল সকাল ঘুম ভাঙতেই রাহাত টের পেল মায়া ওর হাতটা সরিয়ে উঠে যাচ্ছে। ঝাপটে ধরার আগেই মায়া বিছানা থেকে নেমে পড়ল। রাহাত চোখ না খুলেই মায়ার অস্তিত্ব টের পাচ্ছে। একটু একটু করে এক পা দু পা করে সরে যাচ্ছে মেয়েটা। এই মায়াবতী। কই যাও? কাছে এসো। উহু। আমি উঠে ধরতে পারলে খবর আছে কিন্তু। আচ্ছা। ধরে দেখাও। আমি ধরা না দিলেও কখনো ধরতে পারবে তুমি? তাই নাকি? বিশ্বাস না হলে ধরো। এসো। চোখ দুটো কোনো মতেই খুলতে পারছে না রাহাত। যেন একে অন্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে আবেশে। আর এদিকে মায়াটাও ধীরে ধীরে দূর থেকে আরো দূরে সরে যাচ্ছে। কেন যেন রাহাতের মনে হচ্ছে মেয়েটা হারিয়ে যাচ্ছে ওর কাছ থেকে।
ডাকতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বের হলো না এবার রাহাতের। তবু শেষ একবার চেষ্টা করল শক্তি দিয়ে। মায়া। নিজের সমস্ত শক্তি দিয়ে মায়ার নামটা ডাকার পর রাহাতের ঘুমটা ভেঙে গেছে। চোখ খুলতেই রাহাত দেখল সে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। হাতে মায়ার লেখা চিঠিটা, আর পাশেই পড়ে আছে ডিভোর্স লেটারটা। রাহাত কোনো মতে বেডসাইড টেবিল থেকে নিজের মোবাইলটা নিয়ে সময় দেখল। 7টা বাজে। মোবাইলের কন্ট্রাক্ট লিস্ট থেকে মায়ার নাম্বারটা সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করল রাহাত। মায়া, মায়াবতী, বহু নাম দিয়ে সার্চ করেও যখন নাম্বারটা খুঁজে পেল না ততক্ষণে রাহাতের মাথায় হাত। বিয়ের আগে যে 6 মাস মায়া রাহাতের পিয়ে ছিল তখন মায়ার নাম্বারটা নিবে করেও নেওয়া হয়নি, দরকারও পড়েনি। প্রায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটা তো রাহাতের সামনেই ছিল। আর বিয়ের পর এই 2 বছরে মায়া বাসার ল্যান্ডলাইন থেকেই রাহাতকে কল করেছে, কখনো কথা হয়েছে, ভালোবাসাবাসি হয়েছে, আর কখনো ব্যস্ত থাকায় কথা হয়নি। নাম্বারটাও তাই দরকার পড়েনি রাহাতের। নাম্বারটা জোগাড় না করতে পেরে রাহাত ভাবতে বসল কি করবে। সবচেয়ে প্রথমে যে কথাটা খেয়াল হলো সেটা হলো বাবার সাথে গিয়ে মায়ার ব্যাপারে কথা বলা। বুদ্ধিটা পছন্দ হলো না রাহাতের। কারণ রাহাত জানে মায়া রাগ করে বাড়ি থেকে চলে গেছে, কথাটা ওর বাবা জানলে এক গাঁটটি বকা দিবে আর কথা শোনাবে। তবুও মায়াকে খুঁজে পেতে সব করতে রাজি এখন রাহাত। কোনো মতে 1 পা 2 পা করে বাবার রুমে এসে ঢুকল রাহাত। ঢুকেই আতকে উঠল। বাবা রুমের রকিং চেয়ারে চোখ বুজে বসে আছে। ঘুমাচ্ছে কি জেগে বুঝতে পারছে না রাহাত। তবু সাহস করে এগিয়ে গিয়ে বাবার পায়ের কাছে গিয়ে বসল রাহাত। ড্যাড। বাহ, বাসায় এসেছ? তা হঠাৎ আমার কাছে কি মনে করে? তোমার প্রজেক্ট কমপ্লিট করার জন্য আরও ক্যাশ লাগবে ড্যাড। মায়া। ও আচ্ছা, মায়া চলে গেছে জেনে গেছ? কি? এত অবাক হচ্ছ কেন তুমি? এত অবাক হওয়ার কিছু নেই। গতকাল সকালে মায়া গেছে। আমার কাছ থেকে অনুমতি নিয়েই গেছে। আমিই বলেছি ও যেন চলে যায়। একটা অকৃতজ্ঞ চরিত্রহীন লোকের সাথে নিজের জীবনটা জড়িয়ে কেন পড়ে থাকবে মেয়েটা, যার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই? সকালে। সকালে চলে গেছে মানে? হ্যাঁ সকালে। গত 3 দিন তো বাসায় আসার দরকার হয়নি তোমার। গেল পরশু তোমাদের বিবাহ বার্ষিকী ছিল। মেয়েটা সারাটা দিন সারাটা রাত তোমার অপেক্ষায় ছিল। তুমি তো তোমার মতো ব্যস্ত। কত কাজ তোমার। ঘরের বউয়ের জন্য কি আর সময় আছে তোমার? এখন খুশি তো তুমি? মেয়েটা চলে গেছে। চলে গেছে আমার মাটা। বাবা, আমার মায়া। খবরদার এই ন্যাকা কান্না আমার সামনে করবে না রাহাত। তোমার এই কান্না দেখে অন্তত আমার মন গলবে না। বিদেশ থেকে গ্র্যাজুয়েশন করে ফিরার পর তোমার ক্লাব, মেয়ে, আড্ডা এসব দেখে আমি ভেবেছিলাম হয়তো লক্ষ্মী একটা মেয়ে বউ হয়ে জীবনে আসলে তুমি বদলে যাবে, তাকে সম্মান করতে শিখবে, তার সাথে নিজের জীবনটা গুছিয়ে নিবে। কিন্তু কি করলে তুমি? 1 বছর বহু কষ্ট করে নাটক করে ভালো সেজেছিলে না তুমি? বাবা, জুলির সাথে তোমার বাড়াবাড়ি দেখে কি করব ভাবতে পারছিলাম না। নিজেই অসুস্থ হয়ে পড়ি। সেই সময় আমি মায়াকে দেখি। মেয়েটা কোথাও একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিল। আমাকে নিয়ে হসপিটালে ছুটোছুটি করতে করতে ইন্টারভিউটাই মিস হয়ে গেল পাগলিটার। জানা নেই চেনা নেই একটা মানুষের জন্য কতটা পাগলের মতো টেনশন থেকে কাজটা করেছে সেটা আমি দেখেছি। তখন বুঝতেও পেরেছি যে তোমাকে শুধরাতে পারলে পৃথিবীতে একমাত্র মাই পারবে।
মায়াকে আমিই বলেছিলাম জুলিকে তোমার রুম থেকে বের করতে পারলে তবেই ওর চাকরিটা কনফার্ম হবে। তার মানে? হ্যাঁ, আমিই মায়াকে তোমার বিয়ে করে এনেছি। তোমার বিয়ে হওয়ার পর ওর বাসায় গিয়ে ওর মা আর ওর ভাইয়ের সাথে কথা বলে এসেছি তোমাদের বিয়ের ব্যাপারে। তোমার কি মনে হয় ও তোমার সব কাজকর্ম এমনি এমনি হজম করত? মায়া জানত তোমার সাথে ওর বিয়েটা হবে, তাই যখন তখন তুমি যেখানে নিতে মেয়েটা যেত। তোমার বাজে অভ্যাসগুলো ওর সংস্পর্শে বদলে গেল। ক্লাব, মেয়ে, আড্ডা সব ছেড়ে দিয়েছিলে। আমি তো ভেবেছিলাম মেয়েটা আসলেই তোমাকে ভালো একটা মানুষ করে দিতে পেরেছে। কিন্তু তুমি কি করলে রাহাত? নিজের রূপটা দেখিয়েই দিল। মেয়েটাকে বিয়ে করেই রূপ বদলে গেল তোমার। বাবা, আমি আসলে কি আসলে? একটা বছর তো ঠিকই ছিলে রাহাত। তোমার ড্রিম প্রজেক্টও শুরু হলার তুমিও আগের রূপে ফিরে এলে। বাহ! কিন্তু তুমি কি জানো এই প্রজেক্টে আমি ইনভেস্ট করেছি মায়ার কথাতেই। আর তুমি সেই মেয়েটাকেই। বাবা, আমি কিচ্ছু চাই না আর। আমি আমার মায়াকে চাই। প্লিজ, ওকে এনে দাও না, প্লিজ। প্লিজ ড্যাড। আগেরবার সহজেই পেয়ে গেছিলে তো তাই ওর কদর করতে পারোনি। এবার নিজে ওকে খুঁজে নিয়ে এসো। ভালোবাসার মানুষের অবহেলাগুলো কতটা গভীর হয়ে বুকে গিয়ে লাগে সেটা আমার থেকে বেশি কেউ জানে না। তাই তোমার যদি মনে হয় তুমি সত্যিই মেয়েটা ভালোবেসে সব ছাড়তে পারবে তবেই ফিরিয়ে এনো মায়াকে। নয়তো আবার দুদিনের জন্য মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ কি? মায়া কোথায় বাবা? সেটা তুমি খুঁজে বের করবে। আমি বলবো কেন? বাবা, প্লিজ। সহজে পেলে তার মূল্য দিতে কেউ পারে না রাহাত। আমিও পারিনি। তোমার মাও আমাকে অনেক ভালোবাসতেন। পাগলের মতো ভালোবাসত সে আমাকে। তাকে ধরে রাখতে পারিনি। নিজের কাজ নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে তোমার মা যেখানে গেছে সেখান থেকে আমি চাইলেও তাকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু তুমি মায়াকে ফিরিয়ে আনো চিরতরে হারিয়ে যাওয়ার আগে। বাবা, যাও এখন। বাবা, মায়ার নাম্বারটা। বাহ, ফ্যান্টাস্টিক। মায়াকে তো ভালোবেসে বিয়ে করেছিলে তুমি রাহাত। 2 বছর মেয়েটার সাথে সংসারও করলে, অথচ নাম্বারটাও জানো না। হা হা হা। ড্যাড, জাস্ট গেট আউট রাহাত। নিজে পারলে খুঁজে বের কর। আউট। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। বেরিয়ে যাও। দূর হও আমার রুম থেকে। রাহাত বের হয়ে নিজের রুমে চলে এলো। বাবার কথায় কিছুই মনে করে নিও, কারণ ওর বোকামির জন্য কথা তো শুনতেই হবে ওকে। কি করবে বা মায়াকে কোথায় খুঁজবে কিছুই বুঝতে পারছে না রাহাত। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। রাতে 2 ঘন্টাও ঘুম হয়নি। সেই ক্লান্তিতে চোখ বুজে আসছে রাহাতের। তবু মাথার মধ্যে দপদপ করছে রাহাতের। বিছানায় কোনো মতে গা এলিয়ে দিয়ে চোখ বুজল রাহাত। মায়াবতীটাকে তো তার চাইই চাই। কোথায় খুঁজবে বা খুঁজে পেলে কি করে মায়ার রাগ অভিমান ভাঙাবে বা মায়াকে খুঁজে না পেলে কি করবে সেটা নিয়ে আগে ভাগে প্ল্যানিং করার চেষ্টা করল রাহাত। নিজের মনকে গুছিয়ে রাখলে নয়তো সামনের সমস্যাগুলো নিয়ে মাথা ঘামাতে সুবিধা হবে। তাই আপাতত রাহাত সব ছেড়ে এটা নিয়েই পড়ল। কানে মায়ার চুলের সুরসুরিতে ঘুমটা ভেঙে গেছে রাহাতের। চোখ না খুলে আর মায়াকে না দেখেও রাহাত মায়ার দুষ্ট হাসিমাখা মুখটা অনুভব করছে। কল্পনা করতে পারছে রাহাত ব্যাপারটা। সকাল সকাল গোসল সেরে চুলে টাওয়াল পেঁচিয়ে রুমে এসে প্রতিদিন এই কাজটা যেন মায়ার করা চাইই চাই। ভেজা চুলের টাওয়াল ফেলে সেই ভেজা চুলের ডগা রাহাতের কানের কাছে নিয়ে সুরসুরি দিয়ে কি মজাটা পায় মেয়েটা কে জানে।
রাহাতও মায়ার এই দুষ্টুমিগুলো হাসি মুখে মেনে নেয়। মায়া না হয় অন্য কেউ এত সকালে ঘুম ভাঙাতে আসলেই হয়তো 2-4 ডজন ঝাড়ি খেয়ে ফেলত এতক্ষণে। কিন্তু মায়াকে রাহাত কিছুই বলে না। মেয়েটার পাগলামিগুলো উপভোগ করে। চোখ না খুলেই মায়ার হাত ধরে টেনে একেবারে বুকে ঝাপটে ধরল রাহাত। মায়া ছোটার জন্য যত ছটফট করছে রাহাতও তত নিবিড় করে আঁকড়ে ধরছে। মায়াবতী, হুম, এভাবে পালানোর জন্য ছটফট করছো কেন? আমি কি অন্যায় কিছু করছি? উহু, তাহলে আমার মায়াবতীটা আমার থেকে এত পালাতে চায় কেন? না তো, না, সত্যি না। মানে নাস্তা বানাতে হবে। ছাড়ো, প্রতিদিন এই সেই ভাজিভুজি তেলে পোড়া খেতে ভালো লাগে না। আজ অন্য কিছু খাবো। কি খাবে বলো? বানিয়ে দিব এক্ষুনি। বলো না। বানাতে হবে না। না না, আমি পারবো। বলো না। মিষ্টি খাবো পরি। কি মিষ্টি খাবে? নাম বলো। আমি এক্ষুনি। তোমার মিষ্টি ঠোঁটের মিষ্টি। কি? মায়াকে ঘুরিয়ে বিছানার সাথে চেপে ধরে মায়ার মুখের দিকে তাকালো রাহাত। বুঝোনি? বুঝিয়ে দেই, দাঁড়াও। রাহাতের মুখের দিকে তাকিয়েই মায়া কেঁপে উঠে চোখ বুজে নেয়। রাহাতও মায়ার মুখের রং বদলানো দেখছে অপলকে। লজ্জায় লাল টুকটুকে মুখটা দেখতে রাহাতের বেশ লাগছে। আজও শাওয়ার নিয়ে শাড়ি পরেছে মায়া। কালো পাড়ের কমলা রঙের শাড়িটায় কালো সুতোর কাজ করা। দেখতে কমলা পরি লাগছে মায়াকে। রাহাত সব ভুলে মায়ার লাজুক মুখটা দেখায় ব্যস্ত। বেশ অনেকটা সময় পর মায়া একটু একটু করে চোখ খুলে তাকাতেই দেখল রাহাত একমনে ওকেই দেখছে। মায়া রাহাতকে কিছু বলার আগেই রাহাত মায়ার হাত দুটো চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর মুখটা তুলে আবার মায়াকে দেখায় ব্যস্ত হল রাহাত। লাল মুখটায় গোলাপি আভা খেলা করছে মায়ার। শুয়ে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে মায়ার চুলে মুখ গুজল রাহাত। মায়াবতী, হুম, মিষ্টি তো খাওয়া হলো। আজকে আরেকটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে। কি? খিচুড়ি। মানে? হা হা, খিচুড়ি বুঝোনি? বৃষ্টি পড়ছে না রাত থেকে? দুপুরে খিচুড়ি খেতে মন্দ লাগবে না। আচ্ছা, এখনই করছি। এখনই না গো মায়াবতী। এখন তুমি চুপ করে আমার বুকে শুয়ে থাকো। নাস্তা বানাতে হবে। লাগবে না, কাজের লোকেরা করে নিবে। আর আমার মিষ্টি খাওয়া তো হয়েই গেল। ধ্যাতো, ছাড়ো। আর চুলের পানিতে পুরো বিছানা ভিজছে। ভিজুক। আমার সমস্ত চুলের পানিতে আমাকে একেবারে ভিজিয়ে দাও। ভালো লাগছে। সরো। কি করছো? তোমার চুলের ঘ্রাণ নিচ্ছি। এত মাদকতা ভরা কেন এই গন্ধটা? কি মাখো? হ্যাঁ, শ্যাম্পু। সরো। বাহ, শ্যাম্পুর গন্ধ এত। আরে তুমি এত লাফালাফি করো কেন বাবা সারাদিন? আমি না ছাড়লে ছুটতে পারবে? নাকি তোমাকে কোথাও পালাতে দিব আমি? আমি পালাতে চাইলে ধরে রাখতে পারবে? মিসেস রাহাত মাহবুব চৌধুরী, আপনি জানেন না যে আপনার স্বামী হয়তো আপনার পালানো আটকাতে পারবে না। তবে যতবার যেখানেই পালানো না কেন ঠিক ততবারই নিজের বুকে এনে ঝাপটে ধরতে পারবে। সো পালানো আর যাই করুন, দিন শেষে আমার বুকেই ফিরতে হবে আর ফিরেও আসবেন। সেটা যেন মাথায় থাকে। বারে, এতই সোজা। কেউ যদি নিজে থেকে হারিয়ে যেতে চায় তুমি তাকে কি করে খুঁজে পাবে? রাহাত হুট করে মায়ার কোমর পেঁচিয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ অনেকক্ষণ পর মায়ার মুখটা দুহাতে তুলে ধরল রাহাত।
একেবারে মায়ার চোখে চোখ রাখল। মায়া, এত পালানোর কথা বলো কেন? তুমি হারিয়ে যাবে, চলে যাবে, এসব শুনে বুকটা কেঁপে ওঠে আমার। প্লিজ এসব বলো না কখনো। তোমাকে 1 মিনিটের জন্য হারাতে হলেও আমি পাগল হয়ে যাব। বুঝো না কেন তুমি সেটা? রাহাত, আমি আসলে। চুপ, কথা না কোনো। চুপ করে আমার বুকে শুয়ে থাকো। বাজে কথা বললে সত্যি সত্যি হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখব। হুহ, আরে, কথা বললেই শাস্তি এখন। মায়াকে শক্ত করে এক হাতে বুকে জড়িয়ে আরেক হাত দিয়ে আলতো করে চুলে বিলি কেটে দিচ্ছে রাহাত। যেন ছাড়লেই কোথাও হারিয়ে যাবে ওর মায়াবতীটা। মোবাইলটা খুব জোরেই শব্দ করে বেজে চলেছে। কোনো মতে চোখ খুলে কলটার সাউন্ড অফ করে দিল রাহাত। মায়াবতীটা সবে একটু চোখ বুজেছে। কলের সাউন্ডে ঘুমটা ছুটে গেলেই মেয়েটা পড়িমড়ি করে ছুটবে। ভাবতেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটতে ফুটতেই আবার মিলিয়ে গেল রাহাতের। মায়া নেই রুমে। কয়েকবার মায়ার নাম ধরে ডাকল রাহাত। কেউ এলো না। অন্য সময় হলে মায়া ছুটে রুমে আসত। সে রান্নাঘরে যত কাজই পড়ে থাকুক না কেন। রাহাতের ডাকে মায়া ছুটে আসে নিয়মন কখনো হয়নি আগে। মায়াকে ডাকতে রান্নাঘরে যাবে এমন সময় মায়ার লেখা চিঠিটায় নজর পড়ল রাহাতের। বিছানার পাশেই রাখা। রাহাতও বুঝতে পারল। মায়া প্রতিদিনের মতো দুষ্টুমি করে ওর ঘুম ভাঙায়নি। সে স্বপ্ন দেখেছে। নিজের মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়ল রাহাত। মেয়েটার স্মৃতিগুলো বড্ড বেশি করে চেপে ধরছে রাহাতকে। ভালো থাকতে হলে মায়াকে তার চাই। কিন্তু পাবে কোথায়? রাহাত ঠিক করল মায়ার ফ্ল্যাটে গিয়েই মায়ার কাছে সরি বলবে। প্রয়োজনে হাতে পায়ে ধরবে। তবু মেয়েটা ওর বুকে একবার ফিরে আসুক। আর জ্বালাবে না একদম। একটুও কষ্ট পেতে দিবে না তার মায়াবতীকে। আর কোনো ভুল করবে না। একেবারে বুকের ভিতরে ঝাপটে আগলে রাখবে। এসব ভাবতে ভাবতেই আবার মোবাইলটা সশব্দে বেজে উঠল রাহাতের। মোবাইলটা হাতে নিয়েই ভ্রু কুঁচকে গেল রাহাতের। স্ক্রিনে ভেসে উঠেছে লিজার নাম। এই মেয়েটা এখন আবার কেন কল করছে? চলবে।